সুইজারল্যান্ড, কলম্বিয়া, দুই দলই একটা ইউরোপিয়ান, আরেকটা হচ্ছে গিয়ে ল্যাটিন আমেরিকান। রাউন্ড অফ 32-তে সুইজারল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে 2-0 গোলে জয় নিয়ে এসছে এবং কলম্বিয়া ঘানার বিপক্ষে একটা মাত্র গোলে জয় নিয়ে এসছে। এবং খুব যে কঠিন ম্যাচ হয়েছে ব্যাপারটা এমনও বলা যাবে না। এই ম্যাচটা আসলে কলম্বিয়ার জন্য ইতিহাস গড়ার ম্যাচ, কারণ তারা দীর্ঘদিন আসলে ওয়ার্ল্ড কাপের এই মঞ্চ পর্যন্ত আসার, এখন নতুন ফরমেশনে আসার একটা সুযোগের সন্ধানী তারা আছে। রদ্রিগেজ, দিয়াজদের প্রজন্মের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এবং অপরদিকে সুইজারল্যান্ডের ম্যাচ যদি দেখেন, খেলা যদি দেখেন, তারা খুব টোটাল ফুটবল খেলতে পছন্দ করে। ফিজিক্যাল অ্যাডভান্টেজের জায়গায় তো সুইজারল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে, গতির জায়গায় কিছুটা এগিয়ে থাকবে, কিন্তু ট্যাকটিক্যালি আমার মনে হয় কলম্বিয়াকে আপনি আসলে ল্যাটিন ফুটবলটা মানে ওরা অ্যাকচুয়ালি পাওয়ার ফুটবলের চেয়ে বেশি ব্রেনে খেলার চেষ্টা করে এবং ওদের স্কিল এই জায়গাগুলোতে ওরা বেশি। যেমন আপনি দেখেন লাস্ট প্যারাগুয়ে ফ্রান্সের ম্যাচটা, আপনি দেখেন এখানে একটা বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নিয়ে কিন্তু ওরা মাঠে নামিয়েছে। ফ্রান্সকে টোটালি দুই সাইড থেকে ওরা অফ করে দিয়েছে। ওরা কিন্তু অপোনেন্টকে ব্রিড করে এবং সেইভাবেই তাদের ফরমেশনগুলো সাজায় এবং প্লেয়ারদেরকে সেই মেন্টালিটিতে তাদেরকে মাঠে নামায়। এবং এই জায়গাটা আমি মনে করি যে একটা টিমের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং ইন্ডিভিজুয়াল প্লেয়ারের যে মানে সেন্সটা, এটাও কিন্তু কাজে লাগাতে হয়। যেমন একটা প্লেয়ারের উচিত কি মাঠে নামার সাথে সাথেই তার অপোনেন্টকে রিড করা। ম্যাচের আগে তো আছেই, ম্যাচের যে নামার পরে একটা ভিন্নতা আসবে না, সেটা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু চায় নতুন কিছু করি। কারণ আমি আমার স্বভাবত যদি একই স্টাইলে ফুটবল খেলতে থাকি, আমাকে কিন্তু ওই পরের বছর আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই ম্যাচ নিয়ে তো ধরেন কলম্বিয়া এবং সুইজারল্যান্ড নিয়ে তো প্রেডিকশন করাটা একটু কঠিন। এটা অবশ্যই কঠিন, কারণ এটা এখানে একেবারেই 50-50 এবং খুব এখানে আমি মানে পয়েন্টও কাউকে আগে রাখতে পারছি না। আমার কাছে একেবারে সমান, দুজনই 50-50। এখানে ম্যাচটা কি পেনাল্টিতে যেতে পারে? আমার কাছে তো মনে হয় পেনাল্টিতে যাবে, যদি আমি হাইপোথেটিক্যালি ধরে নিই। ধরেন আমি ধরে নিলাম যে ম্যাচটা 120 মিনিট গোললেস হতেই পারে। 120 মিনিট গোললেস একটা ম্যাচ পেনাল্টিতে গেল। সেই জায়গায় ওই স্নায়ু চাপটা কোন দল নিতে পারবে? আমি যদি এখন দুই দলকে পাশাপাশি দাঁড় করাই, আমি তো দেখি এই জায়গায় সুইজারল্যান্ডকে এগিয়ে রাখাটা আমার কাছে মনে হয় সমীচীন। কারণ কলম্বিয়ার ফুটবলারদের স্কিল যেমন ভালো, তাদের যে কোনো পরিস্থিতি অনফিল্ডে নেওয়ার যেই ক্যাপাবিলিটি, সেটা অনেক বেশি ভালো। বাট বাছাই পর্বের ম্যাচগুলোতে আপনি যদি দেখেন, সেখানে কলম্বিয়া খুব ভালো করেছে, কিন্তু তাদের ম্যাচগুলো আসলে ওই অনেক বেশি যে ইয়েতে যাওয়ার সুযোগ আছে, কিংবা ওই মানে তারা যে কনমেবল অঞ্চলে যে লিগ খেলে, তাদের প্লেয়াররা তো অনেকে কনমেবল অঞ্চলে লিগ খেলে, সবাই তো আর ইউরোপে খেলে না, কিংবা চ্যাম্পিয়ন্স লিগ খেলে না, যে জায়গায় হচ্ছে কি হয়তো বা কিছু একটা সুযোগ থাকে পেনাল্টি, শুট আউট কিংবা ট্রাইবেকারের মুডগুলো এক্সপেরিয়েন্স করার। সে জায়গায় হয়তো বা কনমেবল অঞ্চলের এই টোনটা একটুখানি কম। সেই জায়গায় আপনি সুইজারল্যান্ডের প্লেয়ারদের একটু এগিয়ে রাখতেই হয়, যেহেতু যদিও এটা খুব হাইপোথেটিক্যাল কথা হয়ে যাবে, তারপরেও আমার কাছে মনে হয় পেনাল্টিতে যাবে এই ম্যাচ, এবং সেখানে সুইজারল্যান্ড পেনাল্টিতে যদি যায়, আমি এখানে দ্বিমত পোষণ করছি। পেনাল্টিতে যদি যায়, আমি ল্যাটিন টিমটাকে এগিয়ে রাখবো। রিজন? কারণ এটা রিজন ওরা কিছুটা মানে টেকনিক্যাল জায়গা থেকে আমি বলছি যে টেকনিক্যাল জায়গা মাইন্ড গেম খেলতে ভালো। এবং এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে ওদের মেন্টাল স্ট্রেংথটা আমার কাছে মনে হয় ওদের চাইতে ভালো অবস্থায় আছে। তাহলে পেনাল্টি তো হচ্ছে গিয়ে একটা মিসের এবং একটা গোলের। যাই হোক, আমরা ফুটবলের উন্মাদনাটা ভালোভাবে উপভোগ করছি, কিন্তু টিটু ভাই সত্যি মনটা আসলে খুব একটা ভালো নাই এই ব্রাজিলের বাদ পড়ার ফলে। না, এটা আসলে ফুটবল চেঞ্জ হচ্ছে, এটা একটা ভালো দিক যে ফুটবল চেঞ্জ হচ্ছে। এবং গুটি কয়েক, যেমন আমি মনে করি যে নতুন কেউ চ্যাম্পিয়ন হলে ভালো, নতুন কোনো শক্তির যদি উদয় হয় তাহলে ভালো। আমরা কিন্তু দেখে আসছি হাতে গোনা কিছু টিমের মধ্যে বিশ্বকাপ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি, স্পেন, ইংল্যান্ড। 8টা দল, রাইট? আচ্ছা, 8টা দলের বাইরে এখন পর্যন্ত কোনো দল আসেনি, ওয়ার্ল্ড কাপ নেয়নি। ঘুরে ফিরে ওই 8টা দলই নিচ্ছে, খেলে 32টা দল। এখন 8টা দলের ভিতরেও আপনি যদি দেখেন যে ইংল্যান্ডের মাত্র একটা 1966, ব্রাজিলের 5টা, আর্জেন্টিনার 3টা, ও জার্মানি আছে 9টা। হ্যাঁ, জার্মানি আছে 9টা দল। জার্মানি। আর কোন দল না,
ইতালি তো নাই, ইতালি তো একটা ওয়ার্ল্ড কাপ একটা জিতেছে, ওয়ার্ল্ড কাপ। টোটাল 9টা দল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতেছে, রাইট? না, ইতালি তো অনেকগুলো ওয়ার্ল্ড কাপ জিতেছে। মানে আমি টোটাল বলছি, টোটাল 9টা দল এখন 9টা দল, পর্যন্ত ওয়ার্ল্ড right. কাপ জিতেছে। তো সবকিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় না যে হচ্ছে গিয়ে নতুন কারো কাছে। না, এই মুহূর্তে মানে পারফরমেন্সের দিক থেকে মনে হচ্ছে না নতুন কারো দিকে যাবে এটা। তাহলে আমরা হয়তোবা কোয়ার্টার ফাইনাল শেষে একটা আউটলাইন করতে পারি যে হচ্ছে গিয়ে এবারে ওয়ার্ল্ড কাপটা কে জিততে যাচ্ছে, রাইট? এটা খুবই আসলে কঠিন একটা জায়গা, কারণ খেলার যে অবস্থা বর্তমান প্রেক্ষাপটে সেটা ফ্রান্সকে এগিয়ে রাখছে সবাই, আমিও রাখবো ফ্রান্সকে এগিয়ে খেলার অনুযায়ী। বাট অ্যাক্সিডেন্ট কিন্তু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যে কারো, এই জায়গাটা থেকে কেউ কেউ ফাইনালি বলতে পারছে না যে কী হবে। তবে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে ফাইনালটা সম্ভবত ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যেই হবে গতবারের মতন। সেটা যদি ফ্রান্স এবং আর্জেন্টিনা না হয়ে যদি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হয়, এবং যদি আমি এবারের ওয়ার্ল্ড কাপে কয়েকটা দলের ব্যাপারে খুবই পজিটিভ ছিলাম, 5টা দলের ব্যাপারে। তার মধ্যে প্রথম ছিলাম পর্তুগাল, যারা এখনও রেসে টিকে আছে। তারপরেই ছিল হচ্ছে কি আমার জার্মানি, বাদ হয়ে গেছে। তারপর ছিল স্পেন আছে, বাট পর্তুগাল স্পেনের মধ্যে একজনকে ঝরে পড়তে হবে। এরপরে আমার ছিল ফ্রান্স, এরপরে ছিল ইংল্যান্ড। এবং আপনি দেখেন এখন পর্যন্ত 4টা দল আছে, 4টা দলের মধ্যে একটা দল বাদ পড়ে যাবে, থাকবে 3টা দল। সে 3টা দলের থেকে আমি যদি বলেন ছকে, তাহলে ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। আমি এখানে যেটা দেখছি, আমারও ছিল কীরকম, আমার ফার্স্ট ছিল ফ্রান্স, সেকেন্ড ছিল আর্জেন্টিনা, থার্ড ছিল ইংল্যান্ড, ফোর্থ ছিল ব্রাজিল, ফিফথ ছিল স্পেন। মানে মোটামুটি এই 5টা টিমের মধ্যেই হয়তো ওয়ার্ল্ড কাপটা যাবে, এরকম একটা প্রেডিকশন ছিল আমার প্রথমে। তো তখন তো আসলে গ্রুপিংটা কীভাবে কার সাথে সেকেন্ড রাউন্ডে খেলাগুলো পড়বে এই যে এটা নিয়ে একটা নিয়ে ছিল। এখনও আপনার সেমিফাইনালে কি ফ্রান্সের সাথে কার পড়া? ফ্রান্সের সাথে মরক্কো, মরক্কোর পড়বে এদিকে। না, এটা তো কোয়ার্টার ফাইনালে। হ্যাঁ, কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে পড়বে হচ্ছে কি আপনার এপাশে পর্তুগাল, স্পেন অথবা ইউনাইটেড স্টেটস, বেলজিয়াম, যে জিতবে সেই জায়গাটা থেকে। সেই ক্ষেত্রে মনে করেন মানে যে জিতবে তাদের সাথে খেলা হবে, খেলা হওয়ার পরে হচ্ছে কি তারা, সেক্ষেত্রে মনে করেন এই সেট থেকে আমি বলবো যে ফ্রান্সকে এগিয়ে রাখবো আমি ফাইনালে যাওয়ার মানে খুব বেশি সম্ভাবনা। যদি ফ্রান্স পর্তুগাল ম্যাচ হয় এবং পর্তুগাল যদি স্পেনকে হারায় এবং সেখানে ইউনাইটেড স্টেটস বেলজিয়ামের মধ্যে যদি দেখা গেল যে বেলজিয়াম আসে, সেখানে পর্তুগাল জিতে যদি ফ্রান্সের মুখোমুখি হয়, ভেরি ডিফিকাল্ট বলা। যাই হোক, আমরা আরো 2টা যে ম্যাচ আছে, এই ম্যাচগুলো শেষ হলে আমরা হয়তো একটা আরো ভালো চিত্র পাওয়া যাবে ওখানে। একটা বিষয় আছে যে কোন দলের ইনজুরির কোনো সমস্যা হলো কিনা, যদি একটা ইনজুরি, এটাও একটা ব্যাপার যে আসলে মাঠের মধ্যে। তবে এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্স টিমটা অনেক এগিয়ে থাকবে। ইনজুরিটা ওদের ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে কম, এবং এটা ওভারকাম করার ক্ষমতাটা ওদের মধ্যে বেশি। ওদের প্লেয়ারদের ফিটনেসের লেভেলটা আমার কাছে মনে হয় অন্য যে কোনো টিমের চাইতে একটা ভালো জায়গায় আছে, যে কারণে আমার কাছে ওদের টিমের মানে ইনজুরিটা আমার কাছে খুব কম মনে হয়েছে আর কি, এবং কম হওয়ার সম্ভাবনাই বেশি। রাইট, আমরা অনেক প্রেডিকশন করলাম, অনেক আমাদের যদিও মন খারাপের একটা সকাল, দুজন ব্রাজিল সমর্থক বসলাম। জিডি স্পোর্টসের যারা দর্শক আছে তারা আমাদের এই প্রোগ্রামটা দেখে। আমরাও আসলে এটা কোনো ছকে বাঁধা প্রোগ্রাম না, এটা একটা আড্ডাই হয়, সেই আড্ডা আমরা দেই। যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যদি কিছু। জিডি স্পোর্টসের দর্শকদের আসলে শুভকামনা, সবার ওয়ার্ল্ড কাপ উপভোগ করেন আপনারা ভালোই ফুটবল জানেন। আমরা যারা খেলেছি আমি মনে করি যে আপনারা আরও বেশি ভালো জানেন, কারণ আমাদের খেলার চাইতেও আপনারা দর্শক হিসেবে আমি মনে করি যে ফুটবলকে নিয়ে আরও বেশি আপনাদের উন্মাদনা এবং আপনাদেরই থাকে। সো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। জিডি স্পোর্টসের দর্শকদের এতটুকুই বলা যে হচ্ছে কি আমরা হয়তো অনেক প্রেডিকশন করি, অনেক ধরনের আলোচনা করি, অনেক ধরনের চিন্তা ভাবনা করি। সেই চিন্তা ভাবনা মাঠে হয়তো বা কখনো ফলে, কখনো ফলে না। বাট দিন শেষে ফুটবল একটা সুন্দর এবং অনিন্দ্য সুন্দর খেলা, অসাধারণ সুন্দর এক মুহূর্ত উপহার দেয়, কাউকে কাঁদায়, কাউকে হাসায়। তো সেসব নিয়েই হচ্ছে কি আমাদের জীবন। তো আপনারা নিশ্চয়ই জিডি স্পোর্টস উপভোগ করেন আমাদের এই আড্ডা। তো আমরা পরবর্তীতে আরও হয়তো বা আড্ডা দিব, তাই না? ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, দর্শকদেরও ধন্যবাদ দর্শকদের সবাইকে এবং জিডি স্পোর্টসকে।